জনতা প্রস্তুত মোদিজিকে ভোট দেওয়ার জন্য, মোদিজির নামে ভোট দেওয়ার জন্য। তারা উন্নয়ন চায়, তারা কাজ চায়, তারা পরিষেবা চায়, তারা এইসবের থেকে বঞ্চিত গত 15 বছর। তাই তারা পুরোপুরি প্রস্তুত নরেন্দ্র মোদীজির দিকে তাকিয়ে, ভারতীয় জনতা পার্টির দিকে তাকিয়ে পদ্ম ফুলের ভোট দিতে প্রস্তুত। বিজেপি কন্টিনিউয়াসলি রাইজ করেছে পশ্চিমবাংলায়। 2014 সালে মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর আমাদের সর্বভারতীয় সভাপতি ওনাদের নেতৃত্বে পশ্চিমবাংলা বিজেপি বিধানসভা ভোটে 2021 সালে 77টা আসন পেল। আমাদের বিধায়কদের স্ট্রেংথ বাড়লো। লোকসভা তার আগে 2019-এ লোকসভায় আমাদের 18টা সাংসদ পেল। তাই বিজেপি কন্টিনিউয়াসলি রাইজ করেছে। এবার এটা লোকসভা ভোট, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উপর আমরা পুরোপুরি আস্থা রাখি। আইন শৃঙ্খলা তারা বজায় রাখবে এবং পুরোপুরি তাদের উপরে নির্ভর, যাতে ভোট যেটা হয় নিউট্রাল ভাবে হয়, কোনো এখানে ফাউল প্লে না হয়। এবং আমি আপনাকে দাবি দিয়ে বলছি 35-এর বেশি আসন বিজেপি পাবে। মনে হচ্ছে বামদেরই শাসন চলছে। যা তৃণমূল কংগ্রেস করছে বামদেরীতে অ্যাডাপ্ট করেছে, সন্ত্রাস অ্যাডাপ্ট করেছে, করাপশন অ্যাডাপ্ট করেছে, দুর্নীতি অ্যাডাপ্ট করেছে। তো মানুষ তার জন্য ফেড আপ। বিজেপি কটা রাজ্যে সরকার চালাচ্ছে এটা তো আপনাকে দেখতে হবে। 15টার বেশি রাজ্যে সরকার আছে বিজেপি। কিছুদিন আগে 5টা রাজ্যে মানুষ দুহাত তুলে মোদীজিকে আশীর্বাদ করে বিজেপিকে ভোট দিয়েছে। ভারত সরকারে একটা দুর্নীতি হয়নি, দল থেকে মোদী প্রধানমন্ত্রী হয়েছে। অন্য রাজ্যে কোনো দুর্নীতি নেই। পশ্চিমবাংলায় বিজেপি আসলেই আপনি দেখবেন যে এখানে উন্নয়নের রাজনীতি হচ্ছে, মানব কল্যাণ, মানব সেবার রাজনীতি হচ্ছে, বাকি কিছু না। মানুষের মনে একটা প্রশ্ন থাকছে যে তৃণমূল এত দুর্নীতি করেও পার পেয়ে যাচ্ছে, সেখানে বিজেপি তাদের হাতে সমস্ত কিছু থাকা সত্ত্বেও তারা কখনো একটু ঢিলেমি দিচ্ছে কি? মানে সবারই একটা বক্তব্য থাকছে যে কবে তারা ধরা পড়বে। বিজেপি ঢিলেমি দিচ্ছে, বিজেপি কোর্টে লড়াই করে সিবিআই ইডি এনে আজকে তো পার্থ চট্টোপাধ্যায় জেলে। এই লড়াইটা বিজেপি করেছিল, কিন্তু কেন্দ্রীয় সংস্থা এসে পার্থ চট্টোপাধ্যায় জেলে। এখানে কোথায় ঢিলেমি? মানিক ভট্টাচার্য জেলে, অনুব্রত মন্ডল জেলে, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি বারংবার ডাকছে। তথ্য যখন প্রমাণিত হয়ে যাবে ইডি কি করবে ওটা ইডির ওপরে, কিন্তু আমরা তো চাইবি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাক। তাই জন্য এখানে কোনো ঢিলেমি নেই। কেন্দ্রীয় সংস্থাকে বিজেপি কন্ট্রোল করে না। আমরা কোর্টে গিয়ে লড়াই নিয়ে আমরা অর্ডার নিচ্ছি, হাইকোর্ট অর্ডার দিচ্ছে, সংস্থারা তদন্ত করে তাদের জেলে করছে। এখানে দ্রুতগতিভাবে কাজ হচ্ছে। প্রাক্তন বিচারপতি অভিষেক গঙ্গোপাধ্যায় একটা ঐতিহাসিক রায় দিয়েছে এবং বিরোধীদের মধ্যে একজন আসেন, উনি তাকে ব্যক্তিগত আক্রমণ করেই চলেছে। এই যে রাজনৈতিক শিষ্টাচারটা, এই রাজনৈতিক সৌজন্যতা, এটা কি কখনো মনে হয় যে এটা মানে কোনো জায়গা থেকে ক্ষুণ্ণ হচ্ছে? আপনি নাম কেন নিচ্ছেন না? যে আজ আক্রমণ করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, নাম তো নিতে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে না, উনি যাকে পান তাকে আক্রমণ করেন। আপনি কি ভুলে যাচ্ছেন জগদীপ ধনকরের বিষয়টা? ভারতের উপরাষ্ট্রপতি, সম্মানজনক পদ, রাজ্যসভার চেয়ারম্যান, সিনিয়র অ্যাডভোকেট, এক্স ফর্মার গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, এই মানুষটা পার্লামেন্টের সিঁড়িতে দাঁড়িয়ে নকল বার করছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজকে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে কিভাবে অপমানিত করে নামিয়ে দিল। কাকে সম্মান করে এই লোকটা? নিজের কার্যকর্তাদের সম্মান নেই। যে নেতা নিজের কার্যকর্তাদের সম্মান করে না, সে মানুষের কাজ কিভাবে করবে? সে জনগণকে কিভাবে সম্মান করবে? সে জনমতকে কিভাবে সম্মান করবে? তাই না বারংবার আমরা দেখেছি নরেন্দ্র মোদীজির প্রতিও কুরুচিকর মন্তব্য এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছে। জগদীপ ধনকর যখন রাজ্যপাল ছিলেন, কুরুচিকর মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছেন। এটা ওনার ইউএসপি, উনি এটা করে ইউনিক হতে চান, কিন্তু মানুষ আর এটা গ্রহণ করছে। উনি দুদিন আগে একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে বিজেপির দালাল এবং উনি হচ্ছেন বিচার ব্যবস্থার কলঙ্ক। রাস্তায় যখন হেঁটে যায় তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে খুঁজতে হয়, কিন্তু আমাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এক ডাকে লোকেছে। কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমে বলবো, একজন প্রাক্তন বিচারপতিকে এভাবে আক্রমণ করা কারোরই উচিত নয়। বিচার ব্যবস্থার উপরে আমাদের পুনর আস্থা আছে।
This is one of the pillars of society, judiciary. একজন বিচারপতি সে নিজের এজলাসে বসে কি রায় দিয়েছে না দিয়েছে এইভাবে তাকে আক্রমণ করা ইজ অ্যাকচুয়ালি কন্টেম্প্ট অফ কোর্ট। তো কল্যাণ বাবু একজন সিনিয়র অ্যাডভোকেট হয়ে জেনে শুনে কন্টেম্প্ট অফ কোর্ট করে যাচ্ছেন। এক, দুই, প্রচারের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে মহিলারা বেরিয়ে এসে ওনাকেই তাড়া করছে, ওনাকে বলছে আমরা জল কেন পাচ্ছি না, ওনাকে বলছে আমরা বাড়ির ছাদ কেন পাচ্ছি না, ওনাকে বলছেন আমরা পরিষেবাগুলো কেন পাচ্ছি না। তো এমন না যে মানুষ ওনাকে দেখতে কিংবা ওনাকে আশীর্বাদ করতে বেরিয়ে আসছে, মানুষ বেরিয়ে আসছে ওনাকে বলতে যে আপনার সময় হয়ে এসছে, আপনি এখান থেকে বিদায় নিন। সিপিএম এর তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে, আপনার একটা অডিও খুব ভাইরাল হয়েছে এবং আপনি বলেছেন এটার জন্য আপনি উচ্চতর আদালতে যাবেন। আমি শুধু বলিনি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওই ওয়েবসাইটটাকে শাটডাউন করে দিয়েছে অ্যাজ ফেক। এর থেকে বড় কি হতে পারে? ওই ওয়েবসাইটটার নাম ছিল কমরেড। দীপশিতা প্রত্যেক পোস্টারে লেখা আছে দীপশিতা কমরেড। আমি প্রশ্ন করব মানুষের কাছে, এই কমরেড কমরেড কি কোনো মিল আছে? যাই হোক, আজকে আমি ধন্যবাদ জানাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আমার কমপ্লেন্টের উপরে ভিত্তি করে that particular portal has been shut down as fake. তার মানে যা যা ছিল ফেক। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের একজন প্রার্থী হয়ে আপনি তাদের কাছে কি বার্তা দেবেন ভোট সম্পর্কে? বাঁচার জন্য পদ্ম ফুলের ভোটটা দিন, আপনাদের উন্নতির জন্য পদ্ম ফুলের ভোটটা দিন। অনেক হয়েছে, অনেক হয়েছে। জলের প্রবলেম, শহরে জল নিকাশির প্রবলেম, নালার প্রবলেম, হাসপাতালের প্রবলেম, ভালো হাসপাতাল নেই, রেল পরিষেবা নেই। জাঙ্গিপাড়ার দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল রেল মন্ত্রী হয়ে রেল পরিষেবা, মুখ্যমন্ত্রী হয়ে সেই তিনি জমি দিলেন না। জগৎবল্লভপুর ডোমজুড়ের দিকে ভালো হাসপাতাল নেই, ডানকুনিতে জল নিকাশির প্রবলেম, শ্রীরামপুরে ইলিগাল কনস্ট্রাকশন, পৌরসভায় দুর্নীতি। তো মোদিজি প্রকল্প যোজনাগুলো আপনারা পাচ্ছেন না, কারণ মোদিজি প্রতিনিধি আপনাদের মাঝে নেই। আপনারা বিচার করুন মোদিজির ওপরে কে আপনাদের আওয়াজ নিয়ে যেতে পারবে, সেটা মোদিজি প্রতিনিধি পারবে, পদ্মের যিনি পদ্ম ফুলের প্রার্থী পারবে। আপনাদের আহ্বান করব, প্রার্থনা করব, এবার সুবিচার করে পদ্ম ফুলের ভোটটা দেবেন, মোদিজিকে 400-র বেশি আসন নিয়ে জয়যুক্ত করবেন। শ্রীরামপুরেও আপনারা পদ্ম ফুল দেবেন। বিকশিত শ্রীরামপুর নিয়ে কি বলবেন? বিকশিত শ্রীরামপুর সময়ের অপেক্ষা। মানুষকে পদ্ম ফুল যদি মানুষ এখান থেকে নিয়ে নেয়, যদি চুজ করে নেয়, বিকশিত শ্রীরামপুর করবো। দেখুন, এটা রাতারাতি তো হবে না, এটা একটা সময়ের ব্যাপার। কিন্তু যেই টার্গেট আমি নিয়েছি, সেরা শ্রীরামপুর, বিকশিত শ্রীরামপুর, সেই লক্ষ্যে এগিয়ে যাব, একদিনও নষ্ট করবো না। ভারতীয় যে নির্বাচন আসছে, লোকসভা নির্বাচন, সেখানে যতগুলো বিধানসভা রয়েছে তার ভেতর শ্রীরামপুরকে প্রায়োরিটি কেন দিচ্ছেন? এখানে নাম লেখা রয়েছে বলে। আমার লোকসভা বলে প্রায়োরিটি দিচ্ছি। এক, দুই, বহু বছর এখানে কাজ করে যাচ্ছি, বহু বছর এখানের সাথে জড়িত আছি। দুই, তিন, হ্যাঁ, এটা বাস্তব যে শ্রীরামপুরের সাথে প্রভু শ্রী রামের নাম লেখা আছে, রামের নাম জুড়ে আছে। এখানে তো রাম রাজ্য হওয়া উচিত। রাম রাজ্য মানে সকলের সাথে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। রাম রাজ্য মানে সকলকে নিয়ে এগিয়ে যাওয়া। রাম রাজ্য মানে সকলের উন্নয়ন, কোনো বিভাগ না। কারণ রাম রাজ্যতে এখানে করতেই হবে, তাই জন্য শ্রীরামপুর। বিজেপির যখন র্যালি বেরোচ্ছে বা বিজেপির যখন যারা ক্যান্ডিডেট যারা যখন যে রাস্তায় যাচ্ছে, তখন মানুষের জনতার ঢল মানে উৎসাহতে উদ্দীপনাতে তুঙ্গে, কিন্তু সেভাবে তৃণমূল যখন যেখানে যাচ্ছে তাদের চোর চোর স্লোগানে ধ্বনিত হচ্ছে আকাশ বাতাস। কি তৃণমূল কি কখনো ভয় পেয়ে গেছে? পশ্চিমবাংলা তো কম চুরি করেনি। বাড়ির ছাদ থেকে শুরু হলো, চাকরি শুরু হলো, সবকিছু শুরু হলো, বাড়ির চাল অব্দি চুরি করে শুরু করলো। যেই চাল বিনামূল্যে মোদিজি দিচ্ছে, এরা ওটাও চুরি করবে। বাকি কি হলো? কেন চোর চোর স্লোগান করবেন না? নেতা মন্ত্রীরা জেলে, কেন চোর চোর স্লোগান করবেন না? যা করবে তাই পাবে, যা করেছে তার ফল পাচ্ছে। বিজেপি কাজ করেছে, মোদিজি কাজ করেছে, তাই মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে। যারা চুরি করেছে তাকে চোর চোর স্লোগান দিচ্ছে।